যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় আকম মোজাম্মেল হক। ওই বাড়িতে পরিবারসহ 2 মাস ধরে অবস্থান করছিলেন সাবেক এই এমপি। ধর্ষণের অভিযোগও রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা। ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা, অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা, সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে। ৭১-এ মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন, সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ। সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক। মোজাম্মেল হক আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। সে ধর্ষক এবং দুশ্চরিত্রবাণী নয়, সে পাশাপাশি গুম, খুন, চাঁদাবাজি, লুণ্ঠন, গণহত্যা এবং মুক্তিযোদ্ধা সনদ নিয়ে 2 নম্বরে সহ যত ধরনের অপকর্ম রয়েছে, কোনো অপকর্মেই সে বিন্দুমাত্র পিছিয়ে ছিল না। এমনকি সে মুক্তিযুদ্ধের সনদ নিয়ে এই পরিমাণ জালিয়াতি করেছে, যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা না, যুদ্ধ করেনি দেশ স্বাধীনের জন্য, তো তাদের থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে তাদেরকে যোদ্ধা বানিয়ে দিত। এমনকি আমরা দেখেছিলাম যে 50 বছর বয়স হয় নাই, অথচ সেই ব্যক্তি মুক্তিযোদ্ধা, তাকে মুক্তিযোদ্ধা সনদ দিয়েছিল এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। এবং পাশাপাশি বাংলাদেশে যেই সমস্ত সূর্য সন্তানরা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা, তাদেরকে তাদের সনদ সে বাতিল করে দিয়ে এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সে সনদ প্রদান করত। এবং এই কয়েকদিন পূর্বে তার গাজীপুরের বাড়িতে যখন ছাত্র জনতা হামলা ভাঙচুর চালিয়েছে, তখন তার দোসররাই উল্টোভাবে ছাত্র জনতার উপর হামলা করে শত শত ছাত্রদেরকে মারাত্মকভাবে আহত করেছে। এবং তারপরেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। এবং সেই অপারেশন ডেভিল হান্টেই তার আত্মীয়র বাসা থেকে এবার হাতে নাতে ধরা পড়েছে এই আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে আওয়ামী লীগের দোসরের বাড়ি থেকেই এবার যে ধরা পড়েছে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে জালিয়াতি সহ যত প্রকার অপকর্ম সে এতদিন করেছে, তার কিছু চিত্র আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। মোজাম্মেল যখন আমাকে ফোন করছে, আমি যখন দেখছি ভিডিও কল, আমি খুব হারামি, কিন্তু আমি করছি কি, ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বার ছবির মধ্যে দিয়ে রাখছি। উনি বলে কি, তোমার দিকে নাও, এটা কি দেখাও। আমি আপনি না মুক্তিযোদ্ধা, তাহলে আপনি আমার ছবিটা দেখেন, আপনি আমার বাবার ছবি দেখেন, আমাকে দেখে কি করবেন। তখন উনি বলছে, আমি তো লন্ডন থেকে ফোন করেছি, আমার লন্ডনের। এভাবেই অভিনেত্রী ইলোরা গহরকে ভিডিও কল দিয়ে উত্ত্যক্ত করতেন আওয়ামী লীগের এমপি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তবে দেশের কথা ভেবে মোজাম্মেলের অবৈধ ডাকে সাড়া দেননি এই অভিনেত্রী। তখন যদি একটু আমি অন্যান্য নায়িকাদের যাদের নামে বিচার কার্যকর করতে বলছি, হ্যাঁ, তাদের মধ্যে একটু খালি ভেসে একটু গল্প করতাম, আমিও কোটিপতি হয়ে যেতাম। শুধু ভিডিও কল দিয়ে অভিনেত্রীকে উত্ত্যক্ত করাই নয়, ধর্ষণের অভিযোগও রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা। রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লেখেন, তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন। উপন্যাসটির ৮৬ নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক। বর্ণিত তথ্যানুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন।
দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করে। এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে তারা, আর মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নববধূর রক্তাক্ত মরদেহ 3 দিন পর পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল। পরে ওই মেজরকে 3 লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল হক। ধারণা করা হয় মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর। ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েননি মোজাম্মেল। বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা। অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা, সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে। ৭১-এ মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ। সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক। নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পত্তি বেড়েছে মোজাম্মেল হকের। গাজীপুর 1 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আকম মোজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে কৃষি, মৎস্য ও পোল্ট্রি ব্যবসা দেখান মোজাম্মেল। কৃষিখাত থেকে আয় দেখিয়েছেন 1,95,000 টাকা, তবে ব্যবসা থেকে কোনো আয় দেখাননি তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আকম মোজাম্মেল হক হলফনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের আইনজীবী। তখন পেশা থেকে বার্ষিক আয় 2,30,000 টাকা সহ মোট আয় দেখান 5,71,500 টাকা। নির্ভরশীল আয় উল্লেখ করেন 94,664 টাকা। নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত অস্থাবর ও স্থাবর সম্পত্তি ক্রমেই বেড়েছে মোজাম্মেলের। 2008 সালে তার কোনো গাড়ি ছিল না, তবে 2013 সাল থেকে এখন পর্যন্ত তিনি 2টি গাড়ি ব্যবহার করে আসছেন। দ্বাদশ নির্বাচনের হলফনামায় মোজাম্মেল মোট আয় দেখিয়েছেন 25,39,882 টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে 1,95,000, ব্যাংকে আমানত 18,994 টাকা এবং মন্ত্রী হিসেবে সম্মানী ভাতা বাবদ 23,25,888 টাকা দেখান তিনি। দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখিয়েছেন নগদ 10,36,100 টাকা। এর মধ্যে ব্যাংকে জমা আছে 10,86,450 টাকা। ভাওয়াল প্রপার্টিজ লিমিটেডের শেয়ার আছে 2,50,000 টাকা। তার করমুক্ত গাড়ি আছে 2টি, যার মূল্য দেখিয়েছেন 73,50,000। নিজ নামে স্বর্ণ আছে 7 ভরি, আসবাবপত্র আছে 1,50,000 টাকার। স্থাবর সম্পদ আছে কৃষি জমি 691.08 শতাংশ, অকৃষি জমি 101.485 শতাংশ, যার মূল্য দেখিয়েছেন 20,86,200 টাকা। 10 তলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি, যার মূল্য 1,43,38,900 টাকা। 1,568 বর্গফুটের দোতলা দালান বাড়ির মূল্য 40 লাখ টাকা। তবে অভিযোগ রয়েছে হলফনামার এসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন মোজাম্মেল। বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ইতোমধ্যেই আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা। দুদকে করা অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোজাম্মেল। নিজ নামে গাজীপুরের জয়দেবপুরে 3 তলা ভবন, একই এলাকায় আরেকটি 2 তলা ভবন এবং নিজের নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন তিনি। অভিযোগে আরও বলা হয়, মোজাম্মেল হকের নামে 2টি গাড়ি রয়েছে। গাজীপুরের বিভিন্ন মৌজায় 691.8 শতক জমি এবং 101.485 শতক অকৃষি জমি রয়েছে। মন্ত্রী থাকাকালে কোটি কোটি টাকার বিনিময়ে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন মোজাম্মেল। সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন মোজাম্মেল হক। ধর্ষণ, দুর্নীতি, উত্তক্ত নানা অপরাধে অপরাধী মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক বিচার দাবি সাধারণ মানুষের। শয়তান শিকারে নেমেছে সরকার।
দেশ জুড়ে পাতা হচ্ছে সুপরিকল্পিত ফাঁদ, আর সেই ফাঁদেই আটকে যাচ্ছে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা ডেভিল। এজন্যই এই অপারেশনের নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয় গত শনিবার। অপারেশন ডেভিল হান্টের মূল লক্ষ্য হল সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করা, এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা ও দমন করা। এই অপারেশনের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আইন শৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ শয়তানের খোঁজে অপারেশন। তো এই অপারেশন শুরু করার পরে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা সকলে এই অপারেশনকে স্বাগত জানিয়েছে এবং তারা সকলেই বলতেছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত যেই সমস্ত সন্ত্রাসীরা এবং যে সমস্ত শয়তানেরা এখনো পলাতক অবস্থায় থেকে দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বিপদে ফেলার জন্য একের পর এক ষড়যন্ত্র করে আসছে, সেই সমস্ত শয়তানদেরকে, সন্ত্রাসীদেরকে অবশ্যই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা উচিত। আমরা দেখেছিলাম যে বিগত 5-6 মাস ধরে প্রথম দিকে বড় বড় যে সমস্ত আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা, তাদেরকে তো গ্রেফতার করা হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে তখন হত্যা মামলা সহ বিভিন্ন মামলা হয়েছিল এবং জনগণের খুব আক্ষেপ ছিল যে তাদেরকে গ্রেফতার করে যেন বিচারের মুখোমুখি করা হয়, সেভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল সে কারণে। কিন্তু এরপরে আমরা দেখলাম যে মোটামুটি একটু মানে নমনীয় একটা অবস্থানে অন্তর্বর্তী সরকার চলে গিয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগের ব্যাপারেও, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ব্যাপারেও একটু নমনীয়, বেশি হার্ডলাইন নেতারা ছিল না। কিন্তু এই যে ধানমন্ডি 32 ভাঙচুরের পরে যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে যখন হামলা চালানো হলো এবং তারপরে সেখান থেকে আওয়ামী লীগের দোসররা ছাত্র জনতার বিরুদ্ধে পাল্টাভাবে আক্রমণ চালিয়ে শত শত ছাত্র জনতাকে আহত করেছে এবং একেবারে মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এরপরেই কিন্তু আবারও প্রশাসন এবং বর্তমান সরকার তারা নড়ে চড়ে বসেছে এবং বর্তমানে হাজারেরও অধিক, সহস্রাধিক শয়তানদেরকে, সন্ত্রাসীদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগের হেভিওয়েট নেতারাও ধরা পড়তেছে। তো শীঘ্রই তারই ধারাবাহিকতা আশা করা যায় যে এই মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক, সেও যদি দেশের কোথাও লুকায়িত থাকে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। এটাই বাংলাদেশের ছাত্র জনতার আকাঙ্ক্ষা এবং ইচ্ছা। এবং এই যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এটা নিয়েই কিন্তু এখন বর্তমানে ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা চলতেছে এবং অধিকাংশ মানুষই এই অপারেশন ডেভিল হান্ট নিয়ে সকলেই পজিটিভভাবে মতামত দিচ্ছেন। কারণ এই যে আপনারা দেখেছেন যখন ধানমন্ডি 32 ভাঙচুর করা হয়েছে এবং এই যে ধানমন্ডি 32-এর বাড়িটা ভাঙচুর করা হয়েছে, এটা কিন্তু এর আগে মানে অনেকে বললেও সরকার এই বিষয়টা নিয়ে খুব একটা শক্ত অবস্থান ছিল যে না, আমাদের অহেতুক একটা বাড়ি শুধু পড়ে রয়েছে, ওখানে তো কোনো নেতা নেই বা ওখানে তো কেউ কিছু করতে পারতেছে না এবং সেটা পরিত্যক্ত একটা বাড়ি হিসেবে পড়ে রয়েছিল। কিন্তু যখন শেখ হাসিনা ভারত থেকে লাইভে সে যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছে, সে বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে সেই আগের মতো মানে ক্ষমতায় থাকা অবস্থায় যেভাবে অমুককে তমুককে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, এই করবো সেই করবো, ত্যান মানে তার যেই মানে স্বৈরাচারী যে একটা মনোভাব, এইটা যেরকমটা ক্ষমতায় থাকা অবস্থায় ছিল এখনও ঠিক সেভাবেই আছে এবং সে কথার মাঝেই বলে যে আমার অপরাধ কোথায়, আমার দোষ কোথায়, সে তার অপরাধ খুঁজে পায় না। আপনি ক্ষমতায় থাকবেন বেশ ভালো কথা, কিন্তু আপনি হাজার হাজার মানুষকে যে নৃশংসভাবে হত্যা করতেছেন, গুম করতেছেন, গ্রেফতার করে রাখতেছেন, তো এইভাবে ক্ষমতায় আপনি থাকবেন আর বাংলাদেশের মানুষ চুপচাপ করে থাকবে আর আপনি আপনার অপরাধ খুঁজে পান না? আপনার অপরাধের ফিরিস্তির কোনো শেষ নাই। শেখ হাসিনা যদি কমপক্ষে
কমপক্ষে আমার মনে হয় যদি সে গুম এবং খুন এগুলো যদি সে না করত এবং গণগ্রেফতার এগুলো যদি সে না করত, তাহলে হয়তো বা সে ক্ষমতায় আরও কিছুদিন থাকতে পারতো, বেশ কিছুদিন হয়তো থাকলেও থাকতে পারতো হয়তো বা। কিন্তু সে হত্যা এবং গুম আর গ্রেফতার এই 3টে অপরাধ সে যেই পরিমাণ করছে, তাতে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। অতিষ্ঠ হয়েই কিন্তু শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। আর এখন সে তার অপরাধ খুঁজে পায় না। সে জানে যে সে যে কাজগুলো করেছে এগুলো মোটেও ঠিক করে না, একটাও ঠিক করে না, ভুল করেছে। কিন্তু সে হচ্ছে মানে অনেকেই বলে, আমি আমার কথা বলছি না, অনেকেই বলে সে লেডি ফেরাউন। তার মধ্যে কোনো অনুতপ্ত নাই যে আমি যে কাজগুলো করেছি এগুলো ভুল করেছি, মানুষকে খুন করেছি, গুম করেছি, গ্রেফতার করেছি, হাজার বছর মানে হাজার দিন গ্রেফতার করে রেখেছি। তো এ নিয়ে তার কোনো মানে নেই, অনুতপ্ততা নাই। এই কারণে সে আবারও এখন হুমকি ধমকি উস্কানি বিভিন্নভাবে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে। তো সে কারণেই কিন্তু যখনই শেখ হাসিনা লাইভে এসে বক্তৃতা দিল, ভাষণ দিল, এরপরেই কিন্তু ছাত্র জনতা খেপে গিয়ে 32-এর বাড়িটা ভাঙচুর করে ফেললো এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের যার যেখানেই বাড়ি রয়েছে এগুলো তো আসলে মানে জনগণের ট্যাক্সের পয়সা অবৈধভাবে দখল করে নিয়েই তো এগুলো করেছে। সেই হিসেবে জনগণ তো সেই আক্ষেপ থেকেই মূলত ভাঙচুরটা করেছে। তো যাই হোক দর্শক, আজকে যে বিষয়গুলো দেখলেন ভিডিওতে সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।